রাশিয়ার সস্তা তেল কিনে এতদিন যারা লাভের হিসাব কষছিল তাদের সামনে এবার আসছে এমন এক সিদ্ধান্ত যার প্রভাব শুধু মস্কো, দিল্লি বা বেইজিংয়ে থামবে না, কাঁপতে পারে পুরো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা। কারণ যুক্তরাষ্ট্রের সিনেট এমন একটি বিল পাশ করেছে যা আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর পণ্যের উপর সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পাবেন। আর সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে বিশ্বের দুই বড় অর্থনৈতিক শক্তি ভারত ও চীন। তবে বিষয়টি শুধু রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা নয়, এর ভেতর আছে তেল যুদ্ধ, ভারত চীন রাশিয়ার বাণিজ্য, ইরান মধ্যপ্রাচ্যের সংঘাত এবং যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের কৌশল। অর্থাৎ ওয়াশিংটন এবার সরাসরি মস্কোকে নয়, মস্কোর ক্রেতাদের উপর চাপ ফেলতে চাইছে। বিলটির নাম লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব 2026। প্রয়াত রিপাবলিকান সিনেটের লিজ্যান্স গ্রাহাম দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার মৃত্যুর পরও তার নামে বিলটি এগিয়ে নেওয়া হয়েছে এবং তার শূন্য আসনে দায়িত্ব নেওয়া তার বোন ডার্লিন গ্রাহামও সিনেটে বিলটির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শেষ পর্যন্ত সিনেটে ভোট হয়েছে 86-11, অর্থাৎ এটি কেবল রিপাবলিকানদের উদ্যোগ নয়, ডেমোক্রেটদেরও বড় একটা অংশ এতে সমর্থন দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এখন আসল প্রশ্ন, ভারত ও চীনের উপর এত বড় চাপ কেন? কারণ ইউক্রেন যুদ্ধের শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা বাড়ালেও ভারত ও চীন রাশিয়ার জন্য বিশাল বিকল্প বাজার হয়ে ওঠে। পশ্চিমা বাজার হারানো রাশিয়া তেল ঘুরিয়ে নেয় এশিয়ার দিকে, আর ভারত চীন তুলনামূলক কম দামে সেই তেল কিনতে থাকে। ভারতের ক্ষেত্রে বিষয়টি এখন আরও স্পষ্ট। জুন 2026-এ ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির আগের মাসের তুলনায় 34% বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছায়। শুধু জুনেই ভারতে প্রায় 4.5 বিলিয়ন ইউরোর রুশ অপরিশোধিত তেল কিনেছে। রাশিয়ার জীবাশ্ম জ্বালানি কেনার ক্ষেত্রে চীনের পর ভারত ছিল দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের কয়েকটি বড় রিফাইনারিতে রুশ তেল আমদানি জুনে ব্যাপক বেড়েছে। রিলায়েন্সের জামনগর রিফাইনারিতে আগের মাসের তুলনায় বৃদ্ধি ছিল প্রায় 150%, ইন্ডিয়ান অয়েলের প্যারাদ্বীপে 126%, কোচিতে 83% এবং নায়ারা এনার্জি ভাদিনারে 45%। অর্থাৎ যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার জ্বালানি আয়ের উপর চাপ দিতে চাইছে, তখন ভারতের মতো বড় ক্রেতার জন্য রুশ তেল হয়ে উঠেছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সরবরাহ উৎস। চীনের অবস্থানও কম গুরুত্বপূর্ণ নয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সরবরাহে অস্থিরতার মধ্যে চীনের রাষ্ট্রীয় কোম্পানি সিনোপ্যাক রাশিয়ার পূর্বাঞ্চলের ইস্পো গ্রেডের অপরিশোধিত তেল কেনা বাড়িয়েছে, কারণ এই তেল বিকল্প সরবরাহের তুলনায় সস্তা এবং এশিয়ায় পৌঁছাতেও তুলনামূলক সুবিধাজনক। এখন যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হলো শুধু রাশিয়াকে নিষেধাজ্ঞা দিলেই হবে না, যারা রাশিয়ার জ্বালানি কিনে তার অর্থনীতিকে সচল রাখছে তাদেরও খরচ বাড়াতে হবে। সেখানেই আসে 100% শুল্কের অস্ত্র। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এই মুহূর্তে ভারত বা চীনের পণ্যের উপর 100% শুল্ক বসেনি। সিনেটের পাশ করা বিল প্রেসিডেন্টকে সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দিতে চায়। অর্থাৎ এটি একটি সম্ভাব্য অর্থনৈতিক অস্ত্র, স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাওয়ার শুল্ক নয়। বিলের কাঠামো অনুযায়ী রাশিয়ার অপরিশোধিত তেল বা গ্যাসের সবচেয়ে বড় 5 ক্রেতার উপর এই চাপ প্রয়োগ করা যেতে পারে। একই সঙ্গে রাশিয়ার নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা দেশগুলোকেও লক্ষ্য করা হতে পারে। জুলাইয়ের সংশোধিত কাঠামোতে সর্বোচ্চ শুল্ক 500% থেকে কমিয়ে 100% করা হয়েছে। এই জায়গাটাই ভারতের জন্য সবচেয়ে বড় সতর্ক সংকেত।
কারণ ভারত যদি রাশিয়ার সস্তা তেল কিনে নিয়ে যায়, একদিকে তারা জ্বালানি ব্যয় সুবিধা পাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্কের ঝুঁকি তৈরি হবে। অর্থাৎ দিল্লির সামনে প্রশ্নটা দাঁড়াচ্ছে, সস্তা রুশ জ্বালানির সুবিধা ধরে রাখা হবে নাকি মার্কিন বাজারে বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। চীনের ক্ষেত্রেও হিসাবটা আরও জটিল, কারণ চীন শুধু রাশিয়ার তেল কেনে না, রাশিয়ার সঙ্গে তার বড় ধরনের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ফলে ওয়াশিংটনের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে এটি শুধু জ্বালানি বাণিজ্যের সংকট হবে না, যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক সংঘাতের আরেকটি নতুন ফ্রন্ট খুলে দিতে পারে। আর এখানেই বিলটির সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা। ওয়াশিংটন বলতে চাইছে, রাশিয়ার যুদ্ধ অর্থনীতি টিকিয়ে রাখতে চাইলে তার মূল্য শুধু মস্কোকে নয়, রাশিয়ার অংশীদারদেরও দিতে হবে। বিলটিতে শুধু ক্রেতা দেশ নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের ব্যবস্থাও রয়েছে। রুশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্প এর আওতায় আসতে পারে। পাশাপাশি রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট, পুরনো ও বিভিন্ন পতাকা ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ট্যাঙ্কারগুলোকেও আরও কঠোর নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এবার লক্ষ্য শুধু তেল বিক্রেতা নয়, পুরো নেটওয়ার্ক। আর এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান। বিলটির মাধ্যমে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা ব্যবস্থার মেয়াদও ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ ওয়াশিংটনের দৃষ্টিতে রাশিয়ার পাশাপাশি ইরানের অর্থনৈতিক সক্ষমতা ও মধ্যপ্রাচ্যের সংঘাত ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কের কারণে বড় নিরাপত্তা ইস্যু। এখানে হুতিদের প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ। ইয়েমেনের হুথিরা সরাসরি এই রাশিয়া ইরান নিষেধাজ্ঞা বিলের কোনো আলাদা পক্ষ নয়, কিন্তু যুক্তরাষ্ট্রের বৃহত্তর নীতিতে ইরান এবং ইরান সমর্থিত নেটওয়ার্কের অর্থায়ন এখন গুরুত্বপূর্ণ লক্ষ্য। মার্কিন ট্রেজারি ইতিমধ্যে হুতিদের অর্থ ও চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইরান থেকে তেল ও অর্থ প্রবাহের পথগুলোকে লক্ষ্য করছে। অর্থাৎ ইউক্রেনের যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত, দুই ক্ষেত্রেই ওয়াশিংটনের কৌশলের একটি জায়গায় মিল দেখা যাচ্ছে, অর্থের উৎসে আঘাত করা। তবে এই কৌশলের বিরোধিতাও আছে। যুক্তরাষ্ট্রের কিছু আইন প্রণেতার আশঙ্কা, প্রেসিডেন্টকে এত বড় শুল্ক ক্ষমতা দিলে সেটি শুধু রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত নাও হতে পারে, বরং ভবিষ্যতে বৃহত্তর বাণিজ্য যুদ্ধে এই ক্ষমতা ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে প্রতিনিধি পরিষদের কিছু ডেমোক্রেট নেতা আশঙ্কা করেছেন, এই ধরনের শুল্ক শেষ পর্যন্ত আমেরিকান ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়াতে পারে এবং প্রেসিডেন্টের হাতে অতিরিক্ত বাণিজ্যিক ক্ষমতা কেন্দ্রীভূত করতে পারে। সিনেটে প্রেসিডেন্টের শুল্ক ক্ষমতা বাদ দেওয়ার একটি প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। সিনেটে পাশ হওয়া মানেই বিলটি আইন হয়ে যায়নি। প্রতিনিধি পরিষদ এটি নিয়ে আবারও বিতর্ক হবে, সংশোধন হতে পারে এবং শেষ পর্যন্ত উভয় কক্ষের প্রক্রিয়া শেষ হওয়ার পরই এটি প্রেসিডেন্টের টেবিলে যেতে পারবে। কংগ্রেসের গ্রীষ্মকালীন বিরতির পর আগস্টের শেষ দিকে প্রতিনিধি পরিষদে এ নিয়ে নতুন করে তৎপরতা শুরু হওয়ার কথা। কিন্তু বিলটি যদি শেষ পর্যন্ত আইনে পরিণত হয় এবং ট্রাম্প এই ক্ষমতা ব্যবহার করে, তাহলে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? প্রথম আঘাত আসতে পারে ভারত ও চীনের রপ্তানিতে, দ্বিতীয় আঘাত রাশিয়ার জ্বালানি বাণিজ্যে, তৃতীয় আঘাত পড়তে পারে বৈশ্বিক তেল সরবরাহ ও দামের উপর, কারণ রাশিয়া বিশ্বের অন্যতম বড় জ্বালানি সরবরাহকারী। একদিকে ক্রেতাদের উপর চাপ দিয়ে রুশ তেলের চাহিদা কমানোর চেষ্টা করা হলে অন্যদিকে সেই তেল বাজার থেকে দ্রুত সরিয়ে দেয়া সম্ভব নয়, ফলে সরবরাহের পথ বদলাতে পারে। নতুন ক্রেতা খুঁজতে পারে মস্কো, আর বাজারে অনিশ্চয়তা বাড়লে তেলের দামেও চাপ তৈরি হতে পারে। আর ভারত ও চীনের মতো বড় ক্রেতারা যদি রাশিয়ার তেল কেনা কমাতে বাধ্য হয়, তাহলে তাদের বিকল্প উৎস থেকে তেল কিনতে হতে পারে। এতে পরিবহন খরচ, আমদানি ব্যয় এবং পরিশোধন খরচ সব কিছুর হিসাব বদলে যেতে পারে। অন্যদিকে ভারত ও চীন যদি মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যায়, তাহলে বিষয়টি আরও বড় রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে। অর্থাৎ সামনে যে প্রশ্নটি দাঁড়িয়েছে সেটি শুধু রাশিয়ার তেল নিয়ে নয়, এটি আসলে প্রশ্ন, বিশ্বের বড় অর্থনীতিগুলো কি ওয়াশিংটনের অর্থনৈতিক নিয়ম মেনে চলবে, নাকি নিজেদের জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিবে? কারণ রাশিয়া তার তেল বিক্রি করতে চাইছে,
ভারত ও চীন সেই তেল কিনে অর্থনৈতিক সুবিধা নিতে চাইছে, যুক্তরাষ্ট্র চাইছে সেই অর্থ প্রবাহ বন্ধ করতে। ইরান ও মধ্যপ্রাচ্যের সংঘাত এই সমীকরণকে আরও জটিল করছে। আর এর মাঝখানে ইউক্রেন যুদ্ধ এখনো শেষ হয়নি। তাই লিন্ডসে গ্রাহামের নামে পাশ হওয়া এই বিলকে শুধু আরেকটি নিষেধাজ্ঞা আইন হিসেবে দেখলে পুরো চিত্রটা ধরা যায় না। এটি আসলে একটি বড় অর্থনৈতিক বার্তা। রাশিয়ার সঙ্গে ব্যবসা করলে তার রাজনৈতিক মূল্যও দিতে হতে পারে। আর যদি সেই মূল্য হয় 100% পর্যন্ত শুল্ক, তাহলে ভারত, চীন এবং রাশিয়ার সামনে শুধু তেলের দাম নয়, পুরো বৈদেশিক বাণিজ্যের হিসাবটা নতুন করার সময় এসে গেছে। সিনেটে 86-11 ভোট পাশ হওয়া এই বিল এখন প্রতিনিধি পরিষদের দরজায়। সেখানেই ঠিক হবে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চাপ কাগজে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি বিশ্ব বাণিজ্যের নতুন এক সংঘাতের সূচনা করবে।